আওয়ামী লীগ আমলের শত কোটি টাকা বৃক্ষরোপণ করলেও হয়নি পরিচর্যা, রংপুরে মরে গেছে বেশিরভাগই। পরিবেশ রক্ষায় বর্তমানে সরকারের গাছ লাগানো কর্মসূচি ইতিবাচক। বর্ষা এলেই উত্তরে জনপদে উজানের ঢল আতঙ্ক। গাইবান্ধায় নদীর তলদেশ ভরাট হয়ে বাড়ছে ভাঙন। কুড়িগ্রামে জলাবদ্ধতায় নষ্ট প্রায় 500 হেক্টর জমির ফসল, সরকারের সহায়তার দাবি। চুরি হয়ে গেছে দরজা জানালা, নির্জন জায়গায় বাড়ছে অপরাধ। 16 বছর পরিত্যক্ত ঠাকুরগাঁও এনএসকোর 34টি আবাসিক ভবন, নির্বিকার কর্তৃপক্ষ। দিনাজপুরের বীরগঞ্জের সড়কে প্রাণ গেল মা ছেলের। মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন। এবং আমদানি রপ্তানি বেড়েছে বাংলা বান্ধা স্থলবন্দরে। সবচেয়ে বেশি নেপালে যাচ্ছে দেশীয় পশু খাদ্য, বাণিজ্যের পরিধি বাড়ানোর তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আইরিন আয়াত। প্রতি বছরই নানা দিবসে লাখ লাখ গাছ লাগানোর ঘোষণা আসে, তৈরি হয় নতুন নতুন রেকর্ড। বিগত এক দশকে বৃক্ষরোপণ ঘিরে হয়েছে এমন অসংখ্য রেকর্ড, কিন্তু সেই গাছগুলোর কতটি বা টিকে থাকে? জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এবার বিএনপি সরকার নিয়েছে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি। এমন উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশ কর্মীরা। তাদের মতে শুধু চারা রোপণ নয়, সমান গুরুত্ব দিতে হবে পরিচর্যাতেও। শাকিল মাহমুদের ছবি, জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাদ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা 2017 সালে এখানে হয়েছিল এক ব্যতিক্রমী উদ্যোগ। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফুল ইসলামের নেতৃত্বে মাত্র 1 ঘন্টায় রোপণ করা হয় প্রায় 7 লাখ গাছ। অংশ নেয় 40,000 শিক্ষার্থী সহ লক্ষাধিক মানুষ। দেশ জুড়ে প্রশংসিত হয়েছিল সেই কর্মসূচি। রেকর্ড গড়া সেই আয়োজন আজও অনেকের মনে আছে, কিন্তু প্রশ্ন হলো সেই লাখ লাখ গাছের কতগুলো এখনো টিকে আছে? পুরো রাজারহাট উপজেলা ঘুরে সেই 7 লাখ গাছের কোনো অস্তিত্ব আমাদের চোখে পড়ল না। স্থানীয়রা বললেন, গাছ লাগানোর কর্মসূচি করা হয়েছিল, কিন্তু সেই গাছ লাগানোর পরে রক্ষণাবেক্ষণ না থাকায় ধীরে ধীরে গাছগুলো বিলুপ্ত হয়ে যায়। আসলো গরু ছাগল মানে খাইছি না, ভাঙছে না কি হয়েছে এখন তো দেখা যায় না। গাছ লাগাইলেও রাস্তার দুই পাশে, এখন ওটা যদি পরিচর্যা না করে, দেখাশোনা না করে, তাহলে সেগুলো তো থাকবে না। রংপুর লালমনিরহাট মহাসড়কের পাশে গত 6 মাসে 2 দফায় বৃক্ষরোপণ করেছে জেলা প্রশাসন। তবে স্থানীয়রা জানান, রোপণের পর নিয়মিত পরিচর্যা না করায় অনেক চারাই ইতিমধ্যে শুকিয়ে যেতে শুরু করেছে। গাছলে গাছের রক্ষণাবেক্ষণ করতে হবে, গাছ যত্ন করতে হবে, তাইলে তাড়াতাড়ি গাছ মানুষ হবে। সবগুলো গোড় পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে দিয়ে কিছু মাটি, আলগা মাটি দিতে হবে, খালি গোড়টা মজবুত হবে। যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবে। পরিবেশরক্ষ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় 13 জুন দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ কর্মীরা বলছেন, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং সময় উপযোগী। তবে গাছ লাগানোর পাশাপাশি বেঁচে থাকার নিশ্চয়তাও নিশ্চিত করতে হবে। যে গাছটা আমরা রোপণ করলাম, তারপর আবার আমরা একটা নির্দিষ্ট সময় ধরে, সেটা 3 মাস বা 4 মাস হতে পারে, সেইটা যেন আমরা আবার একটা রক্ষণাবেক্ষণের জায়গাও রেখে দিই, তাহলে গাছটা মানে লাগানোর উদ্দেশ্য আমাদের সফল হবে। জেলা প্রশাসন বলছে, শুধু বৃক্ষরোপণ নয়, চারার পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত তদারকিও কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। শুধুমাত্র লক্ষ লক্ষ গাছ লাগালাম এবং ওই আনুষ্ঠানিকতাটুকু করেই যে শেষ হয়ে যাবে তা না। আমরা চাই আমাদের প্রত্যেকটা গাছই পরিচর্যা পাক, এবং সরকারও এইভাবেই কিন্তু আমাদেরকে বরাদ্দগুলি দিচ্ছে। জলবায়ু সংকটের এই সময় শুধু গাছ লাগানোর সংখ্যা নয়, প্রতিটি চারাকে বাঁচিয়ে রাখাই হবে সবচেয়ে বড় সাফল্য, বলছেন পরিবেশ কর্মীরা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিএনপি সরকার 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। চারা রোপণ থেকে পরিচর্যা, সার্বিক ব্যবস্থাপনায় কেমন পদক্ষেপ নিতে হবে, এই বিষয়ে আলোচনা করতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাদ।
আমরা দেখেছি বিগত এক দশকে নানা সময়ে নানা দিবসে গাছ লাগানোর এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং রেকর্ড করা হয়েছিল, কিন্তু আমরা আদতে দেখেছি যে বাস্তব চিত্র কিন্তু উল্টো ছিল এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যেখানে গাছ লাগানো হয়েছিল পরিচর্যার অভাবে অধিকাংশ স্থানে কিন্তু সেই গাছগুলো নেই এবং ধীরে ধীরে সেগুলো মরে গেছে। আমরা দেখলাম যে বিএনপি সরকার জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত সেটি রক্ষায় 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। আজকে আমরা আলোচনা করব এই যে বৃক্ষ শুধু রোপণ কিংবা এই বৃক্ষরোপণের যে পরিচর্যা সেটিতে আসলে কেমন গুরুত্ব দেওয়া উচিত। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর তুহিন অদূত, পরিবেশ কর্মী এবং শিক্ষক। আপনাকে স্বাগত আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা দেখছি যে বিএনপি সরকারের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত রক্ষায় 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি আপনি কিভাবে দেখছেন এবং বৃক্ষর যে ম্যানেজমেন্ট এটি আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, ধন্যবাদ। বৃক্ষরোপণের যে কর্মসূচি, যে উদ্যোগ, এটি নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার মতো এবং আমরা সাধুবাদ জানিয়েছি। আমি ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের কাজ করি। কারোর বিয়ে অনুষ্ঠানে বিয়ের গাছ উপহার দেওয়া, কোনো বন্ধু স্বজনের দেখা হলে গাছ উপহার দেওয়ার কাজ আমার ছোটবেলা থেকে। এই বৃক্ষরোপণ করার কাজে দেখেছি যে সরকারিভাবে যে বৃক্ষরোপণ করা হয় তা কার্যত দেখানোর জন্য। একটা গল্প আছে যে প্রতি বছর একই জায়গায় বৃক্ষরোপণ করা হয়, ওই জায়গাটা যেন প্রতি বছর সরকারিভাবে বৃক্ষরোপণের জন্যই রাখা হয়েছে। এটি গল্পের মতো শোনাবে। আমি একটা উদাহরণ দেই। খোকসাঘাগট নদীর পাড়ে একটা বাসায় আমি অনেকদিন ছিলাম। প্রতি বছর সরকারিভাবে সেখানে গাছ রোপণ করা হয় এবং একটি গাছও থাকে না। ফলে এটা যে শুধু গল্প তা না, এর বাস্তবতা আছে। সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, আমার কাছে মনে হয়েছে যে 25 কোটি বৃক্ষরোপণ, এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকার গ্রহণও করেছে। কিন্তু একটা হচ্ছে বৃক্ষরোপণ, আর একটা হচ্ছে আমরা কত শতাংশ গাছ বাঁচিয়ে রাখতে চাই। যদি বাঁচিয়ে রাখার সিদ্ধান্তটা না থাকে তাহলে বৃক্ষরোপণ কার্যত ফলপ্রসূ হবে না। আমরা এর আগে দেখেছি লক্ষ লক্ষ গাছ রোপণ করা হয়েছে, যার একটি গাছও বাঁচে নাই। অর্থাৎ 1 লাখ গাছ বাঁচিয়ে একটা গাছ না বাঁচানোরও দৃষ্টান্ত আছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা, যেমন ধরুন যাদেরকে দিয়ে বৃক্ষরোপণ করা হবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি ওই জায়গায় চাকরি করুন আর নাই করুন, ওই পরম্পরায় যারা দায়িত্বে আসবেন তারা এই বৃক্ষ দেখাশোনা করবেন। তাহলে এই যে বৃক্ষ দেখাশোনা করবেন, তখন কিন্তু ধরুন একটা চাপ থাকবে যে বৃক্ষরোপণটাই শেষ নয়, আমি 1 লাখ গাছ রোপণ করেছি, 90,000 গাছ আমার বেঁচে থাকতে হবে। তখন তিনি গাছ রোপণ করেই কাজটা শেষ করে দেবেন না। যদি এই জায়গায় সরকারের মনোযোগ না থাকে তাহলে সরকারের জন্য এটা খুব লজ্জাকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আমরা মনে করি সরকার এত গঠনমূলক একটা জায়গা থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছে, সারা দেশের নাগরিকেরও দায়িত্ব হচ্ছে এটাকে ফলপ্রসূ করে তোলা। কিন্তু গাছ রোপণ এত সহজ কাজ নয়। আমি কয়েকটা প্রস্তাবনার কথা এখানে বলতে চাই। যেহেতু বৃক্ষরোপণ হচ্ছে, কোন গাছ রোপণ করা হবে এটা আমাদের সিদ্ধান্ত থাকতে হবে। এই জায়গায় আমি একটু আপনার কাছে জানতে চাই, বৃক্ষরোপণের ক্ষেত্রে সারা দেশে ধরেন জলবায়ু কিংবা মাটি, পানি বিভিন্ন ধরনের, এই জায়গায় আসলে একটি গুরুত্ব দেওয়া উচিত কিনা, কোন অঞ্চলে কি ধরনের বৃক্ষ রোপণ করতে হবে, এই বিষয়টিকে আসলে গুরুত্ব দিতে হবে কিনা। আমি সে কথাটাই বলছিলাম যে পাহাড়ি গাছ আছে, পাহাড়ি গাছ এখানে হবে না, কারণ হিজল গাছ যেখানে হাওর অঞ্চল সেখানে ভালো হবে। এক এক গাছ এক এক জায়গায় হবে। তাহলে আমরা কোন কোন গাছ কোথায় রোপণ করব এর একটা পরিকল্পনা থাকতে হবে। নার্সারিগুলোর মাধ্যমে আমাদের সেই চারা উৎপাদন করতে হবে এবং যেখানে রোপণ করা হবে আগে থেকে জায়গা প্রস্তুত করা হবে। এবং আমরা যেটা চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে এমন বনভূমি থাকুক, যেই বনভূমিটার মধ্যে, যে বাগানের মধ্যে বাংলাদেশের সকল প্রজাতির গাছ থাকবে। পাখি খাবে তার জন্য গাছ থাকতে হবে, মানুষ ফলমূল খাবে তার জন্য গাছ থাকতে হবে, পরিবেশ বিশুদ্ধকরণ করে তার জন্য নিম গাছ জাতীয় গাছ, সেই গাছ লাগাতে হবে। আমাদের ওষুধি গাছ, সেখানে গাছ লাগাতে হবে। অফিসের সামনে গাছ লাগাবো সৌন্দর্যবর্ধক গাছ এবং একই সঙ্গে ফুল দেবে, কাঠ হবে, এরকম গাছ লাগাতে হবে। অর্থাৎ এটা শুধু গাছের সংখ্যা অনুযায়ী গাছ লাগানোটাই কিন্তু বৃক্ষ বিজ্ঞান নয়, গাছ লাগানোর একটা বিজ্ঞান আছে। আমরা বলছি যে বিনা টাকায় প্রচুর গাছ রোপণ করা সম্ভব। এটা সারা বাংলাদেশে যে সমস্ত জায়গায় বড় বড় বিল রয়েছে, আমি একটা বিলের উদাহরণ দেই। যেমন রংপুর জেলায় পীরগঞ্জে একটা বড় বিলা বলে একটা বিল আছে, 1400 একর জায়গা। এটা খনন করা প্রয়োজন। যদি এই খননটা একটা বিশেষ ব্যবস্থাপনা হয়, সরকারের কোনো টাকা লাগবে না। ওখান থেকে যে মাটি উঠবে, পারবাদা হবে, এখান থেকে আবার কিছু মাটি বিক্রি হবে, ওই টাকাতেই ওই জায়গায় 1 টাকা লাগবে না সরকারের। একটা জায়গাতেই অন্তত 8 থেকে 10
লাখ গাছ চারা রোপণ করা যাবে এবং কোনো গাছ মারা যাবে না, কারণ সেখানে লোক চাকুরি করবে। ঠিক এরকম জায়গা বেছে বেছে নিয়ে যদি আমাদের কাজটা করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ, এই যে আমাদের বনভূমি কম, 25% বনভূমি আমাদের নেই, আরো অনেক কথাবার্তা আছে, এগুলো কিন্তু কিছুই থাকবে না। আমাদের দেশে এখনো প্রচুর গাছ লাগানোর জায়গা আছে। এবছরও আমরা হাজার হাজার গাছ রোপণ করছি। এই গাছ লাগানোর প্রচুর জায়গা আছে। আরেকটা জায়গা কাজ করা দরকার, এটা হচ্ছে গ্রাম ভিত্তিক একটা কাঠামো গড়ে তোলা। এটা সরকারি উদ্যোগে হতে পারে, বেসরকারি যে কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারে। প্রত্যেকটা গ্রামে একটা করে কমিটি থাকবে, ওই কমিটির কাজ হচ্ছে ওই গ্রামকে সবুজায়ন করবে। কার বাড়িতে কোথায় কোন গাছ লাগানো যাবে তারা সেই গাছ সংগ্রহ করবেন এবং এর জন্য টাকা লাগবে না। ওই গ্রাম থেকেই ওই কমিটি এত টাকা লাগবে এই গাছ রোপণে, ওই গ্রামের লোকজন টাকা দেবে। এবং গ্রাম ভিত্তিক যদি এই কাঠামো গড়ে তোলা যায় এবং ইউনিয়ন ভিত্তিক কমপক্ষে একটা করে যদি তাহলে বৃক্ষের একটা বিশেষ জায়গা তৈরি করা যায়, বনভূমি তৈরি করা যায় এবং সরকারি জায়গাগুলোতে যদি সরকারি কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে গাছ রোপণ করা যায় তাহলে আমরা মনে করি 5 বছর পর 25 কোটি বৃক্ষ রোপণ করলে 22 কোটি বৃক্ষ বেঁচে থাকবে। এবং সেই জায়গায় আমাদের পৌঁছতে হলে সারা দেশের সব লোক দল মত নির্বিশেষে এই কাজটাকে সহযোগিতা করতে হবে। কিছু কিছু কাজ থাকে যে এটা শুধু রাজনৈতিক সুযোগ সুবিধার ব্যাপার না, এটা আমাদের বংশ পরম্পরায় প্রয়োজন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজন। সেজন্য আমাদের এই দেশের জন্য প্রজন্মের স্বার্থে আমাদের সর্বত্র এই বৃক্ষরোপণ যাতে করে বেঁচে থাকে গাছগুলো। আমরা যেটা দেখেছি, বললাম যে 1 লাখ গাছ 7 লাখ গাছ রোপণ করেছে, 7টা গাছ নেই। কিন্তু যেই কর্মকর্তা 7 লাখ গাছ রোপণ করলেন তার কিন্তু আগ্রহটা একটাও গাছ মেরে ফেলা ছিল না। তিনি এখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই গাছের আর পরিচর্যা হয় নাই। ঠিক একইভাবে এখন যে কর্মকর্তা গাছ রোপণ করছেন, দেখা গেল যে একজন ডিসি 10 লাখ গাছ রোপণ করছেন, উনি ওখান থেকে বদলি হয়ে যাওয়ার পরপরই বলবেন আমি তো রোপণ করে এসেছি, এর দায়টা আমার নয়। এই দায় তাকেও দিতে হবে। পরবর্তীতে যিনি আসবেন তিনি বুঝিয়ে দিয়ে যাবেন আমি 10 লাখ গাছ রোপণ করেছি, এখানে 9.5 লাখ গাছ আছে, বাঁচিয়ে ছোট করে একটু জানতে চাই, 30 সেকেন্ডের মধ্যে গাছ রোপণ করছে, গাছ কাটার ক্ষেত্রে একটি নীতিমালা প্রয়োজন কিনা? গাছ কাটার ক্ষেত্রে নীতিমালা আছে, আরো কড়া করেও একটা নীতিমালা হয়েছে। আমার মনে হয় যে গাছ কাটাটাও আর অত সহজ অবস্থায় নেই। তবে একটা কথা শুধু বলি, গাছ লাগাই গাছ বাঁচাই, এইটা হওয়া উচিত আমাদের স্লোগান। গাছ লাগাই পরিবেশ বাঁচাই বললে হবে না, গাছ লাগাই গাছ বাঁচাই, অথবা গাছ বাঁচাতেই গাছ লাগাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে পরিবেশ রক্ষায় বিএনপি সরকারের পক্ষ থেকে যে 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এই গাছ শুধু লাগালেই হবে না, এই গাছের পরিচর্যা, সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে কেমন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে সার্বিক আলোচনা হচ্ছিল। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। সবকিছু মিলে আজকে আলোচনার বিষয়বস্তু ছিল আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে। বর্ষা এলে গাইবান্ধায় আতঙ্ক বাড়ায় উজানের ঢলের ফলে ফল এবং ফসলের ক্ষেত ভাসিয়ে মানুষের আশ্রয়টুকুই কেড়ে নেয় নদী ভাঙন। বর্ষার ঢল আর ঘূর্ণিপাকে সর্বশান্ত হয় অনেকে, অথচ বিশ্বের অনেক দেশে নদী ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে অভিশাপের বদলে আশীর্বাদে পরিণত করেছে নদ নদীর পানি। সোহেল রানার ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। প্রতি বর্ষায় উজানের ঢল দুমড়ে মুচড়ে তছনছ করে ভাটির জনপদ। যমুনা ব্রহ্মপুত্রের দাঁতালো কামড়ে গ্রামের পর গ্রাম চলে যায় নদী গর্ভে, উদ্বাস্তু হয় অসংখ্য মানুষ। কেন এত আগ্রাসী হয়ে ওঠে যমুনা ব্রহ্মপুত্র? এক জরিপ বলছে প্রতি বছর 721 মিলিয়ন টন পলি বহন করে ব্রহ্মপুত্র নদ। এই পলি অপসারণের উদ্যোগ না থাকায় বর্ষার জল অভিশাপ হয়ে ধরা দেয় ভাটিতে। তো আমরা নদী এলাকার লোক কি করবো, আমরা অসহায়। আগে যদি কাজ করতো এই জায়গাটা ভাঙতো না। নদীর তলদেশটা ভরে যাওয়ার কারণেই অল্প পানিতে আমাদের নদীটা প্লাবিত হয়ে যায়। রুম ফর দ্য রিভার নীতিতে নদীর অববাহিকা চওড়া ও গভীর করে বিশাল ব্যারেজ জলকপাটের মাধ্যমে ধরে রাখা পানি নৌ যোগাযোগ ও কৃষিতে লবণাক্ততা দূর করতে ব্যবহার করে নেদারল্যান্ডস। নদীর উদ্বৃত্ত পানি শুষ্ক অঞ্চলে ব্যবহারের পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন করছে চীন। খাল ও ছোট নদীগুলোর নেটওয়ার্ক করে কৃত্রিম জলাধারে বৃষ্টির পানি জমিয়ে রাখে সিঙ্গাপুর। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মিশর ও পাশের দেশ ভারত কৃষি ও সেচ, জলবিদ্যুৎ, নৌ বাণিজ্য এবং শিল্প কারখানায় ব্যবহার করছে নদীর পানি। এসব দেশের মতো বাংলাদেশেও নদী ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে আশীর্বাদ হতে পারে বর্ষার জল। বৃষ্টি এবং বন্যার যে পানি আসে সেই পানিকে কিভাবে আমরা আমাদের বার্ষিক কাজে লাগাতে পারি সে ব্যাপারেও আমাদের একটা বিবেচনা থাকা দরকার। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা,
তো সেগুলোর সাথে যে শাখা নদীগুলো আছে সেগুলোকে আমাদের সংযোগ ঘটানো দরকার এবং সেগুলোই রিজার্ভার হিসেবে কাজ করতে পারে। যমুনা ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকায় প্রতি বছর বন্যা ভাঙনে হাজার হাজার মানুষ এলাকা ছাড়া হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে পরপর 2 দফা স্বল্প মেয়াদে বন্যায় নষ্ট হয়েছে প্রায় 500 হেক্টর জমির সবজি সহ বিভিন্ন ফসল। এতে চরম ক্ষতির মুখে নদ নদী অববাহিকার কৃষকেরা। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে পাশে দাঁড়ানোর আশ্বাস কৃষি বিভাগের। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। বন্যার পানিতে তলিয়ে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে একরের পর একর পটল ও করলা ক্ষেত। ক্ষতিগ্রস্ত পাটসহ অন্যান্য ফসলের ক্ষেতও। 2 সপ্তাহ আগে বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের 9 উপজেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যায় নদ নদীর অববাহিকা সহ নিচু এলাকা। এতে নষ্ট হয় পটল, শসা, করলা, পাট, বাদাম, আমন, বীজতলা সহ বিভিন্ন ফসল। কৃষকরা জানায় হঠাৎ বন্যায় তাদের ক্ষেত নষ্ট হওয়ায় ধার দেনা করে লাগানো ফসলে উৎপাদিত খরচই তুলতে পারেননি তারা। পানি নেমে গেলে পরবর্তী ফসল চাষে সরকারি সহযোগিতা কামনা তাদের। আমার সব শেষ ক্ষতিগ্রস্ত মানে আমার কোনো তত্ত্ব ক্যাশ নেই। সরকার যদি সহযোগিতা না করে তাহলে তো আমার বিরোধী। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে পাশে দাঁড়ানোর আশ্বাস কৃষি বিভাগের। পানি নেমে যাওয়ার পরে সেখানে যে পরবর্তী করণীয় অন্যান্য যে সার্বিক সহযোগিতা এবং পরবর্তীতে মৌসুমে তারা কোন ধরনের ফসল চাষাবাদ করবে সে বিষয়ে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে পরপর 2 দফা বন্যায় পানিতে তলিয়ে যায় জেলার 9 উপজেলার 499 হেক্টর জমির সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। সময় সংবাদ, কুড়িগ্রাম। বিভাগীয় সময় আরও থাকছে। দিনাজপুরের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শূন্য। দাপ্তরিক কাজের চাপে ব্যাহত পাঠদান। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরুর আশ্বাস শিক্ষামন্ত্রীর। ঠাকুরগাঁওয়ে বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর 34টি আবাসিক ভবন। পরিত্যক্ত হওয়ার সব দরজা জানালা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফাঁকা ভবনগুলো পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাখানা ও অসামাজিক কার্যক্রমের নিরাপদ আস্তানায়। এমন অবস্থা দেখেও কোনো রকমের দায় সারার চেষ্টা কর্তৃপক্ষের। রুবেল ইসলামের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। জেলা শহর থেকে 5 কিলোমিটার পথ পাড়ি দিলেই ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় চোখে পড়বে পরিত্যক্ত ভবনগুলোর। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর আবাসিক জায়গাটি এক সময়ের কর্মচাঞ্চল্য থাকলেও এখন যেন শুনশান নীরবতা। একটা সময় সরকারি কর্মকর্তাগণ তাদের পরিবার পরিজন নিয়ে এই ভবনগুলোতে বসবাস করত। তবে সংস্কারের অভাবে ধীরে ধীরে ভবনগুলো ছেড়ে দেন তারা। পরবর্তীতে কয়েক বছর ধরে এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এখানে মাদকের আড্ডাসহ সব কিছু চুরি করে নিয়ে গেছে চোরেরা। নেসকোর দেয়া তথ্য বলছে ওই এলাকায় 1964 সালে 37 একর জমির উপর বিদ্যুৎ উপকেন্দ্র চালু হলে কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় এই ডরমেটরি। 2010 সালে উপকেন্দ্রটি বন্ধ হয়ে গেলে পরিত্যক্ত হয়ে যায় ভবনগুলো। বছরের পর বছর ধরে পরিত্যক্ত থাকায় ভবনের সব দরজা জানালা চুরি হয়ে গেছে। এমনকি বর্তমানে চুরি হচ্ছে ভবনের ইটসহ সবকিছু। ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানা ও অসামাজিক কার্যক্রমে নিরাপদ আশ্রয়স্থল। জায়গাটা যে সংস্কার করে সরকারিভাবে কোনো ব্যবস্থা করে তাহলে পরিবেশটা ভালো হয়, আমরাও নিরাপদে থাকতে পারি। আস্তে আস্তে দেখা যায় একটা একটা করে দরজা জানলা খুলতে খুলতে বেশ কয়েকবার সব জানলাই খুলে নিয়ে চলে গেছে। এখানে নেশা বলেন, তারপর অসামাজিক কার্যকলাপ বলেন, চুরি চামারি বলেন, এখানে মানে অনেকজনকার চোরের সেফের জায়গা আর কি। পরিবেশটা যদি ভালো হয় সবারই ভালো হয়। দেখতে এটা ভালো আছে না, কলোনিটা কি ছিল কি হইলো। আমরা তো দিনের বেলা তৈরি হয় না, এখানে অনেক লোকজন আশেপাশে দাঁড়ায়, কিন্তু রাতের বেলা থাকে ওরা, আর আমরা তো ডিউটি করি এখানে। আর নেসকোর কর্মকর্তারা বলছেন ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরিত্যক্ত বিল্ডিং আছে, ওখানে আনসাররা কোনো রকম করে থাকে আর কি। বাদ বাকি ওই কোয়ার্টারগুলো এসপায়ার সাইড নো, ওইটা পরিত্যক্ত কোয়ার্টার। হেড অফিসের মতো কলোনিতে যে কোয়ার্টার আছে সেগুলোও কিন্তু ঠিক করতেছে না। নেসকোর এই ডরমিটরিতে বর্তমানে 34টি আধা পাকা ও দোতলা ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।
প্রত্যক্ষদর্শীরা জানান সকালে মোটরসাইকেলে করে স্ত্রী সন্তানকে নিয়ে কাহারোল উপজেলা সদরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন নাজমুল ইসলাম নামের এক ব্যক্তি। তারা ভোগনগর ইউনিয়নের 5 পীর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এই সময় ছিটকে পড়লে তাদের চাপা দিয়ে চলে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই নাজমুলের স্ত্রী ফাহিমা আক্তার তার শিশু সন্তান আব্দুল্লাহ নিহত হন। বিভাগীয় সময় আরো থাকছে। খোলা আকাশের নিচে ফেলা হচ্ছে শত শত টন বর্জ্য। রংপুর সিটি কর্পোরেশনে আলোর মুখ দেখেনি কোটি টাকার জৈব সার উৎপাদন প্লান্ট। দুর্গন্ধ ও দূষণে অতিষ্ঠ নগর। দিনাজপুরের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকদের দিয়ে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ চালানোয় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। যদিও শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের 13 উপজেলা জুড়ে তীব্র শিক্ষক সংকট। অধিকাংশ সরকারি বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক। এ অবস্থায় বিদ্যালয়গুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা। এতে অতিরিক্ত কাজের চাপে মূল পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার অভাব তৈরি হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে কোমলমতি শিশুদের ওপর। হেড স্যার না থাকায় আমাদের সমস্যা হচ্ছে। একটা হেড স্যার দিলে ভালো হয়। যত তাড়াতাড়ি হচ্ছে আমাদের স্কুলের একটা হেড স্যার দরকার। আমাদের স্কুলে প্রধান শিক্ষক না থাকায় আমাদের 4 জনের মধ্যে স্কুলে ক্লাস নেওয়ার জন্য খুবই অনেক অসুবিধা হয়ে যায়। স্কুলের ক্লাসের কাজ এবং অফিসের কাজ দুদিকে দৌড়াতে গেলে দেখা যায় বাচ্চাদের লেখাপড়ার ক্ষতি হয় কিছুটা। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি এবং নতুন নিয়োগ প্রক্রিয়া ধীরগতির কারণেই মূলত এই সংকট তৈরি হয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ। এই পদগুলো পূরণের জন্য আমরা বরাবরই শূন্য পদের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে থাকি, যেন দ্রুত এই পদগুলো পূরণ করা। এদিকে এক অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জানান, শীঘ্রই প্রধান শিক্ষকের পদে নিয়োগ দেওয়া হবে। আমরা শিক্ষক নিয়োগ দিতে পারবো। এই যে শিক্ষক নাই আজকে এই নিয়ারলি 10 ইয়ার্স, সেই রিপোর্টটা আমাকে ডিসি সাহেব বললেন। আপনি গ্রামান্তরে গিয়ে দেখবেন ওনার 6 জনের যদি শিক্ষকের থেকে থাকে একটা প্রাথমিক স্কুলে, সেই যে আছে 3 জন 4 জন। দিনাজপুরের কাহারোল উপজেলায় 121টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ছাড়াই চলছে 32টি। সময় সংবাদ, দিনাজপুর। নীলফামারীতে 5টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থাকলেও জনবল সংকট, ওষুধের অভাব ও চিকিৎসা যন্ত্রপাতির সংকটে বেহাল। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা প্রসূতি মায়েদের সেবা দেওয়ার নিয়ম থাকলেও কেন্দ্রগুলোতে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। জেলা প্রশাসক জানান, জনবল সহ সব সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। জনবলের অভাবে ভিতরের কক্ষগুলো ফাঁকা, শয্যাগুলোর বেশিরভাগই খালি, হাতে গোনা কয়েকজন রোগী। নিম্ন আয়ের কৃষি ও শিল্প শ্রমজীবী মানুষের সংখ্যাধিক্যের জনপদ নীলফামারী। এসব পরিবারের প্রসূতি মায়েদের সপ্তাহে 7 দিন 24 ঘন্টা চেক আপ, স্বাভাবিক প্রসব উত্তর সেবা, কিশোরীদের কাউন্সেলিং, পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য রয়েছে 5টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু চিকিৎসক, জনবল, চিকিৎসা যন্ত্রপাতি ও ওষুধ সংকটে কেন্দ্রগুলোর অবকাঠামো চাকচিক্য থাকলেও সেবা প্রদানে বেহাল। আমরা এখানে সেবা নেওয়ার জন্য আসি, কিন্তু ঠিকমতো সেবা পাই না। ওষুধ পানি আমাদেরকে বাইরে থেকে কিনতে হয়। ল্যাব আছে কিন্তু এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। জনবলের ঘাটতি আছে। জনবল যদি প্রপারলি সঠিকভাবে হয় তাহলে সেবার মানটা বাড়বে। ওষুধ সামগ্রীগুলো অনেক দিন ধরে আসলেই সরবরাহ হচ্ছে না, বিধায় মানুষের একটু ভোগান্তি হচ্ছে। পরবর্তীতে ওষুধ সরবরাহ সাপেক্ষে আমরা মানুষকে বিনামূল্যে বিতরণ করতে পারবো। তবে জেলা প্রশাসক জানালেন, জনবল সহ যাবতীয় সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি কয়েকটি দেখেছি, কয়েকটি হাসপাতালে আমি ভিজিটও করেছি গত বছর এবং এবছর করেছি। প্রকৃত অর্থে ওদের লোকবল নিয়োগ নাই, সে বিষয়টা আমরা উপরে জানিয়েছি। এখানকার ডিডি মহের সাথে কথা হয়েছে। গত 8 মাস থেকে কেন্দ্রগুলোতে ওষুধ নেই। এছাড়া 5টি কেন্দ্রে মাত্র 2 জন চিকিৎসক
পরিবার কল্যাণ পরিদর্শিকা ৩২৩ জনের মধ্যে ২৩০ জন সহ অন্যান্য পদেও জনবল সংকট রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। এদিকে নিম্নমানের কাজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য এবং আমির হামজার ছবিতে রিপোর্ট। সড়কের নির্মাণ কাজের বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মাটি। দিনাজপুর নবাবগঞ্জ শালকুড়িয়া ইউনিয়নের ফুটানি মোড় এলাকা থেকে খায়রুলের বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন। তবে সড়ক সংস্কারের নানা অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। এতে শুষ্ক আবহাওয়ায় প্রচণ্ড ধুলাবালি আর সামান্য বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে রয়েছেন কয়েক হাজার পথচারী। যানবাহন চলাচলও প্রায় বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও অসুস্থ রোগীরা। আমরা স্কুলে যাইতে পারি না কাদার জন্য, আত্মীয় স্বজন আসতেছে না, মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না, মোটরসাইকেল সব উল্টে যায়, মানুষ চলাফেরা করবে, স্কুলে যাবে, এ ধরনের কোনো পরিস্থিতি নেই। অন্য জায়গায় 1000-1200 টাকা ধান, আমাকে 700-800 টাকা ধান বিক্রি করবেন আছে। বালি ফেলার জন্য কন্ট্রাক্টর লোক পাঠাইছিল, কিন্তু এই বালি ছিল না, এগুলা ছিল হচ্ছে মাটি। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। আর নিম্নমানের সামগ্রী দিয়ে কোনো প্রকার কাজ করার সুযোগ নেই জানিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এই অভিযোগটা সম্পূর্ণই একটা ভিত্তিহীন, মাল তো ওখানে ফেলাই আছে, সবার চোখে দেখা জিনিস। ঠিকাদার সাহেবকে আমরা চিঠিও দিয়েছি যে 2-3 গাড়ি বালু উনি ফেলাইছে বেডে, সেটা অপসারণ করে নতুন করে বালু ফেলবে। এটা তদন্ত করা হবে এবং যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির অধীনে 2 কিলোমিটার এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,20,00,000 টাকা। নেই আধুনিক ডাম্পইয়ার্ড। খোলা আকাশের নিচে প্রতিদিন শত শত টন বর্জ্য ফেলছে রংপুর সিটি কর্পোরেশন। অথচ 2016 সালে 2.25 কোটি টাকা ব্যয়ে পচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদনের একটি প্লান্ট নির্মাণ করা হলেও তা আলোর মুখ দেখেনি। ময়লা আবর্জনা, দুর্গন্ধ ও দূষণে বিপর্যস্ত আশেপাশের জনপদ। তবে সিটি কর্পোরেশন বলছে জৈব সার উৎপাদন কেন্দ্রটি পুনরায় চালু করতে চেষ্টা চলছে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্টে বিস্তারিত। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এভাবেই প্রতিদিন শত শত টন মিশ্র বর্জ্য খোলা আকাশের নিচে ফেলছে রংপুর সিটি কর্পোরেশন। এতে দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অথচ পচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদনের জন্য 2.25 কোটি টাকা ব্যয়ে 2016 সালে নগরীর নাসনিয়া এলাকায় নির্মাণ করা হয় একটি আধুনিক প্লান্ট। তবে দীর্ঘ 1 দশকের 3 দফা উদ্যোগ নিয়েও চালু না হওয়ায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে প্লান্টটি। অনেকদিন থেকে পড়ে আছে, কেউ আসতেছেও না, প্লান্টটা নিচ্ছেও না। ময়লা ফেলার জায়গা নেই, বাসা বাড়ি ময়লা অনেক, খালি গড্ডে ফেলে দেয়, মানা করলেও শোনে না মানুষ। প্রায় 500-600 একর জমি আমাদের এই পলিথিনের কারণে, বর্জ্যের কারণে নষ্ট হয়। আশেপাশের যে জমিগুলোতে প্রচুর পরিমাণে আবাদ হইতো, এই আবাদগুলো এখন টোটালি বন্ধ হয়ে গেছে। তবে সিটি প্রশাসক জানিয়েছে প্লান্টটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংক্রান্ত যারা টেকনিক্যাল পার্ট আছে তাদেরকে দিয়ে আমি একটি কমিটি করে দিয়েছি, তো আমাদের সেই কমিটি কাজ করছে। আমি প্রত্যাশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে ওনারা আমাকে একটি রিপোর্ট দিবে। সংশ্লিষ্টদের মতে দুর্বল ব্যবস্থাপনার কারণেই প্রকল্পটি দীর্ঘদিনেও কার্যকর হয়নি। একদিকে সার উৎপাদন, অন্যদিকে পরিবেশ বান্ধব নগরী করার লক্ষ্য নিয়ে 2016 সালে নির্মাণ করা হয় এই জৈব সার প্লান্টটি। তবে দীর্ঘ 10 বছরের সচল না হওয়ায় এখন নগরবাসীর মনে সংশয়, এটি আসলেই সচল হবে তো? আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। পাথর আমদানি নির্ভর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ধারাবাহিকভাবে বেড়েছে রফতানিও। ভারত ও নেপালে রফতানি হচ্ছে কৃষি পণ্য, শিল্পের কাঁচামাল, খাদ্য, পানীয় ও ভোগ্য পণ্য। এই বন্দরটি দিয়ে সবচেয়ে বেশি নেপালে রফতানি হচ্ছে পশু খাদ্য। বন্দর ব্যবহারকারীদের দাবি, রফতানিযোগ্য পণ্যের পরিধি বাড়াতে সরকারি নীতিগত সহায়তা ও নতুন উদ্যোগ নেওয়া হলে বাণিজ্য বাড়ার পাশাপাশি কয়েক গুণ বাড়বে রাজস্ব আয়। সোহাগ হায়দারের রিপোর্টে বিস্তারিত।
মহাসড়ক জুড়ে পাথরসহ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। একদিকে ভিনদেশি ট্রাকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশি বিভিন্ন পণ্য। এতে বন্দর এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য। পাথর আমদানি নির্ভর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতিদিন 150 থেকে 200 ট্রাকে পাথর সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি হলেও এবার রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে অর্ধশতাধিক ট্রাকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে কৃষিপণ্য, পাট, পাটজাত পণ্য, শিল্পের কাঁচামাল, খাদ্য, পানীয় ও ভোগ্যপণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি নেপালে রপ্তানি হচ্ছে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিল। বন্দরটি দিয়ে আমদানির পাশাপাশি আরও বিভিন্ন পণ্য রপ্তানির সরকারি অনুমোদন ও নতুন উদ্যোগ নেওয়া হলে রাজস্ব আয় কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন আমদানিকারক, রপ্তানিকারক ও সিএনএফ এজেন্টরা। এই অর্থবছরে আমাদের ব্যবসা আমদানি ও রপ্তানি এর মান খুবই ভালো। পণ্যগুলা যদি যায়, সরকার যদি আমাদের উদ্যোগ নেয়, যদি এই পোর্টের দিকে একবার লক্ষ্য করে, তাহলে আগের থেকে অনেকটাই উন্নত হবে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ এই বন্দরটি বিভিন্ন সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়লেও বর্তমানে মোট কার্যক্রমের 60% বেশি রপ্তানি কেন্দ্রিক হয়ে উঠেছে। সবচেয়ে আশার কথা হচ্ছে আমাদের রপ্তানি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে, যা 24-25 অর্থ বছরের তুলনায় 25-26 অর্থ বছরের রপ্তানি প্রায় 60% বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাবান্ধা স্থল বন্দরের কাস্টমের তথ্য অনুযায়ী পাথর সহ বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি থেকে 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায় হয় 166 কোটি 79 লাখ টাকা, আর 2025-26 অর্থ বছরে 230 কোটি 25 লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 424 কোটি 63 লাখ টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে 5 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম আলী এই আদেশ দেন। রবিবার রাতে জেলা শহরের গোপালগঞ্জ 5 মাইল এলাকা থেকে আব্দুস সামাদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে আসামিরা। পরে সামাদের ছেলে কোতোয়ালি থানায় মামলা করেন। সোমবার বিকেলে শহরের গৌরে শহীদ মাঠ থেকে অপহৃত উদ্ধারের পাশাপাশি 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে থানায় নেওয়ার সময় আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টায় অভিযোগে গ্রেফতার করা হয় আরও 2 জনকে। রংপুরে চলছে হাড়ি ভাঙা আমের মৌসুম। জেলার বিভিন্ন হাটবাজার, আড়ত ও বাগানে এখন জমজমাট বেচাকেনা। নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আমের আড়তগুলোতে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশের অন্যতম জনপ্রিয় আঁশবিহীন এই আমের চাহিদা থাকায় প্রতিদিনই সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আড়তে প্রতিমন হাড়ি ভাঙা আম বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকায়, আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার হাড়ি ভাঙা আমের দাম কিছুটা বেশি। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে আমের সরবরাহ কমে গেছে, সে কারণেই দাম কিছুটা বেড়েছে। হাড়ি ভাঙা নিতে আসছি শেষের দিকে, দামটা একটু বেশি লাগতেছে, আগে একটু কম ছিল। হঠাৎ করে 3200-3500 পর্যন্ত দাম, তুলনামূলক হচ্ছে যে অনেক দাম বেশি। এইবার দাম বেশি, এটা লাস্ট সিজন, আর আগছে আমি নাই। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। আওয়ামী লীগ আমলে 100 কোটি টাকায় বৃক্ষরোপণ করলেও হয়নি পরিচর্যা। রংপুরে মরে গেছে বেশিরভাগই। পরিবেশ রক্ষায় বর্তমানে সরকারের গাছ লাগানো কর্মসূচি ইতিবাচক। বর্ষা এলে উত্তরের জনপদে উজানের ঢল আতঙ্ক। গাইবান্ধায় নদীর তলদেশে ভরাট হয়ে বাড়ছে ভাঙন। কুড়িগ্রামে জলাবদ্ধতায় নষ্ট প্রায় 500 হেক্টর জমির ফসল। সরকারি সহায়তার দাবি। এবং চুরি হয়ে গেছে দরজা জানলা, নির্জন জায়গায় বাড়ছে অপরাধ। 16 বছর পরিত্যক্ত ঠাকুরগাঁও এনএসকোর 34টি আবাসিক ভবন, নির্বিকার কর্তৃপক্ষ। এই ছিল বিভাগীয় সময়। দর্শক বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।